গত এক সপ্তাহে সবচাইতে বেশি আলোচনায় থাকে স্মার্টফোন ইনফিনিক্স জিটি 10 প্রো। ফাইনালি এর ফুল রিভিউ নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম। এইটা মাত্র 20,000 রুপির একটা স্মার্টফোন, বাট এটার জাস্ট একবার লুকটা দেখুন। ইভেন এটা একটা গেমিং স্মার্টফোন। এটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর মতো প্রসেসর রয়েছে। রিয়ারে মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের। এর যে ডিসপ্লেটা এটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। আবার এটা চার্জারটা হলো 45 ওয়াটের, সাপোর্ট করছে বাইপাস চার্জিং টেকনোলজি। সো ইন্টারেস্টিং কিছু। আই হোপ আজকে ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন, কারণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা হবে। ইনফিনিক্স জিটি 10 প্রো রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং ইনফিনিক্সের টার্গেটেড কাস্টমার আপনারা জানেন, যারা ইয়াং জেনারেশন একটু গেমিং বা গেমিং ফোকাসড এরকম টাইপের ডিভাইস খুঁজে থাকে, তাদেরকে টার্গেট করে মূলত এই স্মার্টফোনটাও তারা নিয়ে এসছে। তো এই ফোনটার রিয়ার প্যানেলটাতে একেবারে নতুন কিছু আমরা দেখছি। যদি আমরা এভাবে বলি, ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে এটা 20,000 রুপির নিচের ফোন, আবার বাংলাদেশে যদি ধরেন 20,000 রুপি থেকে কনভার্ট করি 25K এর মতো, সেই জায়গা থেকে এর রিয়ারের লুকটা সত্যিই প্রশংসনীয়, খুবই সুন্দর। কিছুটা বলা যায় নাথিং ফোন থেকে ইন্সপায়ার্ড, বাট অবশ্যই সুন্দর ডিজাইন এবং রিফ্রেশিং ডিজাইন। যদিও রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকে তৈরি, হ্যাঁ, তো এখানে স্ক্র্যাচ বসতেই পারে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট কিছুটা। আবার দেখছি রিয়ার প্যানেল লাইট রয়েছে। এইটা বিভিন্ন নোটিফিকেশনের সময় জ্বলতে পারে, আপনি যখন চার্জে বসাবেন তখন এটা জ্বলবে, আপনি গান শোনার সময় দেখবেন যে এটা জ্বলছে, আবার গেমিং করার টাইমেও এটা জ্বলবে এবং এটা বিভিন্ন রিদমে সেট করে রাখা যায়। বেশ কয়েকটা মুড রয়েছে, সেভাবে আপনি চাইলে সেট করে রাখতে পারবেন। এই ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। তবে এই ফোনটার ডিজাইন যখন আমরা কিনা ইন্টারনেটে দেখছিলাম না ফার্স্ট, তখন আমি ভাবছিলাম যে ইয়েলো কালারগুলো হয়তো এগুলো জ্বলবে। যাই হোক, এরপরেও আমরা বলতে পারি 20,000 রুপির মধ্যে খুব দারুণ কিছুই দেখছি। এর বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই আছে। ইভেন উপরে আমরা দেখছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, তার পাশে আর একটি স্পিকার গ্রিল রয়েছে। মূলত স্টেরিও স্পিকার থাকছে এই স্মার্টফোনে। এবং স্পিকারের প্রসঙ্গ নিয়ে যদি এখনই বলি, এটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। বটম ফায়ারিং স্পিকারটা তুলনামূলকভাবে একটু বেশি লাউড, কিন্তু বেশ ক্লিয়ার একটা সাউন্ড দিচ্ছিল এই স্মার্টফোন। আর ইয়ারপিসের সাউন্ড আমরা ঠিকঠাক পেয়েছি। শুধুমাত্র যে পোর্টস অ্যান্ড বাটন সবকিছু দিচ্ছে এমন না, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এই বিষয়টাও নোটিসেবল যখন কিনা আপনি 25,000-এর নিচে বা 20,000 রুপির নিচে আর কি একটা ফোন কিনতে যাবেন তখন। তো এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। যদিও এই ফোনটা অনেকটাই বড়, হ্যাঁ, বেশ বড়সড় হওয়াতে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু নিচ দিকে মনে হতে পারে আপনাদের অনেকের কাছেই, আমার কাছে তেমনটা লাগছে। তবে এর সাথে চাইলে আস্তে আস্তে ইউজ টু হওয়া যাবে নিশ্চয়ই। আর ফোনটা বড় হলেও এটার ওয়েট কিন্তু আবার খুব বেশি না। ওয়েট ব্যালেন্সটা মোটামুটি তারা ভালোই করছে এবং খুব বেশি ওয়েট না হওয়াতে বড় ফোন হওয়া সত্ত্বেও এটা ব্যবহার করার উপযোগী এক হাতে নিয়েও। বাট স্কোয়ার বক্স হিসেবে ফোনগুলো হাতে নিলে একটু লাগে আর কি, ওরকমটা লাগছে। আচ্ছা, তো সুন্দর ডিজাইন, এখানে ভালো মার্কস তারা পাইছে, প্রশংসনীয়। এবার যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, এখানে রয়েছে 6.67 ইঞ্চের একটি প্যানেল, যা মূলত অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটা। 120 হার্টজ হলো এর রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টজ। 900 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই স্মার্টফোনটি, আর এর পিপিআই ডেন্সিটি হলো 395। তো কাগজে কলমে যা আছে তা কিন্তু বেশ ভালোই, এরকম প্রাইস পয়েন্টের জন্য একদমই ঠিকঠাক আছে। আবার আমরা যেমনটা দেখছি অলমোস্ট এটা সিমেট্রিক্যাল টাইপের একটা ডিসপ্লে, অর্থাৎ লোয়ার চিনটাও বেশ ন্যারো রাখার তারা ট্রাই করছে। আর উপরে যে পাঁচল কাটআউটটি, এটা চাইলে আর একটু ছোট করা যায়, তবে এটা যে খুব বড় এমনটাও না। ডিসপ্লেটা খুবই কালারফুল ভাই, যেহেতু অ্যামোলেড প্যানেল বেশ ভিভিড টাইপের কালার দেয়, একদম অ্যাকুরেট কালার না, একটু বুস্টেড টাইপের কালার দেয়, যা ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো দেখে ভালো লেগে যাবে। ভিডিও দেখছিলাম, খুব ভালো লাগছিল। ইভেন গেমিং টাইমেও দেখছিলাম, গ্রাফিক্সগুলো বেশ ভালোই লাগছিল। আর ডিরেক্ট সানলাইটে, হ্যাঁ, 900 নিট ব্রাইটনেসের একটা ডিসপ্লে দেখা যায়, কিছুটা স্ট্রাগল করবে হয়তো একদম ডিরেক্ট সানলাইট আর কি। আচ্ছা, যেহেতু ফার্স্ট থেকে বলে আসছি, ইনফিনিক্স গেমারদেরকে টার্গেট করে এই স্মার্টফোনটা নিয়ে আসছে। এর মানে এই না এটা একদম গেমিং, মানে টপ লেভেলের গেমিং ফোন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে 20,000 রুপি বলুন বা বাংলাদেশি টাকায় 25,000 টাকা অথবা 30,000 টাকার নিচের যে স্মার্টফোন রয়েছে, সেগুলোর মধ্যে থেকে গেমিংয়ের জন্য এটা একটা ভালো ডিভাইস এবং তারা ডিজাইনটা সেভাবেই করার ট্রাই করছে। ফার্স্ট অফ অল রিয়ারের ডিজাইনটা, দেন আমরা এর প্রসেসর সেকশনে যদি যাই, সেখানে দেখতে পাই মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর মতো প্রসেসর রয়েছে, যা 6nm এর একটি প্রসেসর এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি G77। তো এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো একটি প্রসেসর। ইভেন আমরা এর স্কোর দেখছি 6 লাখ প্লাস অ্যান্থুতু বেঞ্চমার্ক থেকে। আর এর বাইরে অন্যান্য বিষয়গুলো, যেমন এটার যে অপারেটিং সিস্টেম, সেখানে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13 রান করছে কিন্তু। তো XOS এইটা নিয়ে আমাদের কমপ্লেন ছিল, এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে কমপ্লেন করতাম ইনফিনিক্সের ফোনের যে ইউআইটা, এইটা আরেকটু সুন্দর করা উচিত, এখানে অনেক ব্লোটার থাকে, এটার আইকনগুলো দেখতে ততটাও ভালো লাগে না। বাট এবারে কিন্তু তারা সেই জায়গাতে ফোকাস দিয়েছে এবং একটা ওভারঅল গেমিং ভাইবও ফুটে উঠছে। পাশাপাশি আমরা দেখছি ব্লোটার ফ্রি অলমোস্ট, তো সেই জায়গা থেকে অবশ্যই তারা প্রশংসার দাবিদার। আর হ্যাঁ, এটার পারফরমেন্সও বেশ স্মুথই ছিল। এটাতে আমরা র্যাম পেয়েছি কিন্তু 8GB, সেই সাথে স্টোরেজ রয়েছে 256GB। তবে আপনি চাইলে অবশ্যই মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, অ্যাট এ টাইম দুইটা সিম, একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। এর স্টোরেজ টাইপ UFS 3.1। দাম অনুযায়ী এটার পারফরমেন্স কিন্তু বেশ ভালো পেয়েছি আমরা, মানে এখানে যে প্রসেসর রয়েছে, আবার আমরা লেটেস্ট অপারেটিং সিস্টেম দেখছি, তো সবকিছু মিলে রেগুলার কাজবাজ খুব সহজে হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট ছিল, তারপর মাল্টিটাস্কিং আমরা অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে পারছিলাম।
খুব বেশি গরম হয়ে যাচ্ছিল বিষয়টা এমন না, তবে হ্যাঁ হালকা পাতলা গরম হচ্ছিল এই প্রসেসরটা। থার্মাল থ্রোটলিং টুকটাক পেয়েছি, তবে একেবারে বড় কোনো ইস্যু ছিল না। বাই দ্য ওয়ে, ইনফিনিক্স বলছে এই স্মার্টফোনে তারা একটা মেজর আপডেট দেবে, তার মানে অ্যান্ড্রয়েড 14 আপডেট পাওয়া যাবে আর সিকিউরিটি আপডেট দেবে 2 বছরের। এটাও ভালো বিষয়। অলরাইট, গেমিং এর কি অবস্থা, যে কারণে হয়তো এই ফোনটা আপনি কিনবেন? আচ্ছা, এই স্মার্টফোনটার বক্সটা আমরা না পাইনি। বক্সের মাঝে মেবি এটার সাথে কোনো ট্রিগার থাকার কথা, মানে গেমারদের আর একটু সুবিধা দিবে আর কি। সো ওটা আমরা পাইনি, ওটা দেখাইতে পারলাম না। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি পাবজি, যেহেতু বাংলাদেশে এটাই বেশি চলে। তো পাবজিতে আমরা এইচডিআর আলট্রা পেয়েছি সর্বোচ্চ, এবং এরকম সেটিংসে আমরা লং টাইম গেম প্লে করি, যেটা হচ্ছিল ফোনটা কিছুটা গরম হচ্ছিল, কিন্তু পারফরমেন্স খুব বেশি ড্রপ করে এমন না। মাঝে মধ্যে ফ্রেম রেটটা একটু ওঠানামা করছিল। মাইক্রো স্টার্টার পেয়েছি কয়েকবার, এর বাইরে বেশ ভালোই রেজাল্ট দিচ্ছিল এরকম সেটিংসে। তবে আপনি স্মুথে নিয়ে 90 এফপিএসও প্লে করতে পারবেন। জেনশন ইম্প্যাক্ট আমরা ট্রাই করছিলাম লোয়েস্ট গ্রাফিক্স 30 এফপিএসে, আবার 45 এফপিএসও ট্রাই করছিলাম। এখানে বেশ স্মুথ রেজাল্ট পেয়েছি এবং তখন ফ্রেম রেট ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল। তবে আমরা যখন হাই 60 এফপিএসে ট্রাই করছিলাম তখন বেশ কিছুটা লেগে লেগে ভাব চলে আসছিল। ইভেন আমরা এখানে ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম অনেকটাই। তো মোটামুটি বলা যায় লোয়েস্ট সেটিংসে এটার থেকে একটা বেস্ট রেজাল্ট পাওয়া যায় জেনশনের ইম্প্যাক্টে। তবে আমরা খেলছিলাম ফ্রি ফায়ারও। ফ্রি ফায়ার থেকে ভাই দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, এবং ফ্রি ফায়ার খেলার জন্য একদম ধুমধামাক একটা ডিভাইস, এটা অবশ্যই বলতে হবে। এরকম প্রাইস পয়েন্ট থেকে খুবই স্মুথ রেজাল্ট দিয়েছে একদম হাইয়েস্ট সেটিংসে। ই ফুটবলও ট্রাই করছিলাম, অবশ্যই আসানোর রেজাল্ট দিতে পারছে এই স্মার্টফোনটি। তবে প্রত্যেকটা গেমিং আমরা দেখছিলাম লং রানে কিছুটা হিট জেনারেট করে, কিন্তু ওই যে পারফরমেন্স ড্রপ করে ফেলে, একদম থার্মাল থ্রোটলিং এর ইস্যুতে চলে যায় অনেকটা বেশি, এরকম সমস্যা ফেস করতে হয়নি। সো ফাইনালি এটা বলতেই হচ্ছে 20,000 রুপির নিচের এই স্মার্টফোন গেমিং এর জন্য খুবই দুর্দান্ত। আবার যদি বাংলাদেশের টাকায় এটা 25,000-এর মধ্যে পাওয়া যেত বা যায়, সেক্ষেত্রেও একেবারেই দুর্দান্ত একটা ডিভাইস। পাওয়া যাবে কিনা, কখনো পাওয়া গেলে সেটাই হলো জানার বিষয়। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকবে, স্যাম ভাই এই স্মার্টফোনটা কি বাংলাদেশে লঞ্চ হয়েছে না হবে নাকি? আসলে এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হচ্ছে না, তাহলে কেন আমি রিভিউ করতেছি, এই প্রশ্ন আমারও ছিল। ইনফিনিক্স যেটা ট্রাই করে, ওদের নতুন কোনো টেকনোলজি, নতুন কোনো কিছু ইনোভেশন তারা করলে সেগুলো শেয়ার করা ট্রাই করে আমাদের সবার সাথে, বিষয় ওটাই হয়েছে। তো বাংলাদেশে জাস্ট এই রিভিউজ আছে, হয়তো আপনারা পরবর্তীতে ইন ফিউচারে পেলেও পেতে পারেন গ্রে মার্কেট থেকে, আমি নট শিওর পাওয়া যাবে কিনা। আর যদি আসলে 25 টু এটা 28K বা 30K-র মধ্যে পাওয়া যায়, বেশ দারুণ একটা ডিভাইস, দারুণ একটা ডিল হতে যাচ্ছে। তবে ভাই সবাই কি ইনফিনিক্স ভালো দিয়ে ফেলছে না, বিষয়টা এরকমও না। যেমন আমরা যদি ক্যামেরা সেকশনে আসি, রিয়ারে অনেকগুলো ক্যামেরা দেখবো, তবে মেইন শুটারটাই আসল 108 মেগাপিক্সেল, ভালো বিষয়। বাট এর বাইরে আরও যে দুইটা শুটার আছে 2 মেগাপিক্সেলের দুধভাত সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বড় সড়ো 32 মেগাপিক্সেলের। তো এইখানে আলট্রাওয়াইড শুটারটা আমি মিস করতেছি। বাট ইনফিনিক্স যেটা আর কি বলতেছে যে এটা তো গেমিং ফোকাসড ফোন, গেমারদেরকে টার্গেট করে নিয়ে আসছে, তো তাদের তো আর ক্যামেরার পিছনে এত বেশি টাইম নেই আর কি দেওয়ার। সো এই কারণেই তারা ওই জিনিসটা দেয় নেই, বাট দিলে ভালো হইতো আর কি। তো মেইন ক্যামেরার রেজাল্ট ডেলাইট কন্ডিশনে আমরা 108 মেগাপিক্সেল থেকে যেমন এক্সপেক্ট করি 25K বাজেটের একটা স্মার্টফোন থেকে, হ্যাঁ সেটুকু দিতে পারছে। যেমন ভালো লাইট দিতে পারলে, এর শার্পনেস ডিটেলও ভালোই আছে, ডাইনামিক রেঞ্জটা অ্যাভারেজের কাতারে থাকবে, খুব আহামরি লেভেলের না, আবার একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতাও থাকে লো লাইট কন্ডিশনে। শ্যাডোতে ডিটেল কিছুটা কম পেয়েছি, এর বাইরে ওকে। আর লাইট মোড অন করে নিলে মোটামুটি একটা ইউজেবল ছবি পাওয়া যায়, তখন কিছুটা নয়েজ গ্রেন কাট করে মোটামুটি একটা সুন্দর ছবি দেওয়ার ট্রাই করে আর কি। হ্যাঁ, হাইলাইট ব্যালেন্সটা ভালো ছিল। সো এই পোর্ট্রেট মোড আছে, আপনি এজ ডিটেকশন ভালোই পাবেন, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগতে পারে অনেকের কাছেই। আর ওভারঅল সব ছবিতে আমরা দেখছিলাম কালার কিছুটা বুস্ট আপ করে, কিছুটা টুইক করে কালার দেয়, দেখতে আর কি খারাপ লাগে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের, তবে নাম শুনে অনেক বেশি ডিটেল আপনি ভাবতেছেন যে পেয়ে যাবেন, বিষয়টা এমন না, একটু সফট টাইপের ছবি দেয়। ডিলাইট কন্ডিশনে ভালোই আসে, তখন ডিটেল ভালো পাওয়া যায়। বাট কালারের আমরা এখানে শিপিং লক্ষ্য করছি, কিছুটা ব্রাইট করে ছবি দেওয়ার প্রবণতা থাকে, স্কিনটা একটু সফট করে। আর লো লাইট কন্ডিশনে এটা একটু কন্ট্রাস্টে হচ্ছিল এবং কিছুটা সফটওয়্যার টাইপের ছবি দিচ্ছিল। আর এটার ভিডিও, এটাতে কিন্তু ওয়াইএস নেই, তবে হ্যাঁ ইআইএস আছে, যদিও এটা কাজ করে আবার 1080p 30 fps, 1080p 60 fps রেকর্ড করা যায়, কিন্তু তখন এটা আবার কাজ করে না। আবার 4K 30 fps এটা কাজ করে না। তো স্টেবল ভাবে শুট করে যদি 4K তে নিতে পারেন, তখন কিন্তু এর ভিডিও থেকে ভালো রেজুলেশনও পাবেন, ওই ভিডিওটা অ্যাভারেজের কাতারে থাকবে। বাট আপনি 1080p তে গেলে অবশ্যই রেজুলেশন হারাচ্ছেন, এবং এক্সপোজার ব্যালেন্সও কিছুটা ইস্যু পেয়েছিলাম, এই আর কি। তো ভিডিওতে আরেকটা ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল, এবং এর ক্যামেরা সেকশনে আমার মনে হয় আলট্রাওয়াইড শুটারটা দিলে কাজের কিছু হইতো আসলে আরো, এই আর কি। তো ক্যামেরাতে এসে একটু কস্ট কাটিং তারা করছে, যেটা বোঝা যায়। আচ্ছা, ব্যাটারি, এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং বক্সে আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম, যা দিয়ে দ্রুত সময় চার্জ করা যাবে, এবং ব্যাটারি ব্যাকআপ ভাই যথেষ্ট ভালো। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, এটার থেকে একদিন প্লাস টাইম অনায়াসে ব্যবহার করা যায়। ধরুন একদিন ব্যবহার করে পরের দিন আবার কিছু সময় আপনি ব্যবহার করতে পারবেন, আর একদম হেভি ইউজার হয়ে থাকলে জাস্ট দিন শেষে চার্জ করলেই চলবে। আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখছি, যেমন নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো আছে এটাতে, তারপর এইটাতে হ্যাপটিক যে ফিডব্যাকটা সেটা দাম অনুযায়ী সুন্দর ছিল, জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে এবং সেটাও পারফেক্টলি কাজ করছে। তো এই তো এই সমস্ত কিছু মিলে ইনফিনিক্স GT 10 Pro কে আসলেই তার যে দাম, সেই দাম অনুযায়ী একটা গুড ডিল বলতেই হইতেছে, এছাড়া উপায় নেই। এখন আরো বেশি গুড ডিল আমি বলতাম বাংলাদেশে যদি এটা 25K এর মধ্যে পাওয়া যেত, বা 26K, ইভেন 27K অফিসিয়াল ভাবে যদি পাওয়া যেত, তাহলে আসলে দুর্দান্ত হতো। বাংলাদেশ ইনফিনিক্সকে বলবো যদি কোনো সুযোগ থাকে তারা এটা বাংলাদেশে লঞ্চ করুক। সেই ক্ষেত্রে যারা এই কম বাজেটের মধ্যে গেমিং ডিভাইস কিনতে চায়, তাদের জন্য আদর্শ একটা প্যাকেজ হতে পারে। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে স্যামজনের এরকম কোনো
দারুণ ভিডিওতে।